আজকের আমরা 7 নম্বর স্কুলের 4 এবং 5 নম্বর অঙ্কগুলো দেখে নেব। তো 4 নম্বর কোশ্চেনের প্রথম কোশ্চেন, তিনটি ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা তিনটি কী কী? এটা করতে হলে সবচেয়ে ভালো পদ্ধতি আমার মনে হয় সংখ্যা তিনটিকে ধরে নিতে হবে, যথাক্রমে এ বি সি। এবার শর্ত অনুযায়ী এ বি সমান 24, অর্থাৎ প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 24, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল 48 এবং প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার গুণফল 32। এরপরে কি করব, যে লেফট হ্যান্ড সাইড মানে বাম দিকে যেগুলো আছে সেগুলোকে প্রত্যেকটিকে গুণ করব এবং ডান দিকে যেগুলো আছে প্রত্যেকটিকে গুণ করব। তো বাম দিকেরগুলোকে গুণ করলে হবে, দুটো এ আছে, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে সমান 24 গুণিতক 48 গুণিতক 32 হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান, এটাকে আমি যদি উৎপাদক আমি বর্গমূল করার জন্য উৎপাদকে যদি আমি করে নিই, 24 এখানে আছে, এখানে 24 দুনে 48 হচ্ছে, 32কে কীরকম ভেঙেছি দেখো 4 গুণিতক 4 গুণিতক 2। তো এবার বর্গমূল যদি করি উভয় পক্ষকে, তাহলে এ বি সি সমান 24 গুণিতক 2 গুণিতক 4। তো দুটো 24-এর জায়গায় একটা 24 হবে। এখানে কিন্তু আমি লিখিনি, এটা তোমরা লিখে নেবে যে উভয় পক্ষকে বর্গমূল করে পাই। তো এবিসি সমান হয়েছে 182, তাহলে সি সমান কি হবে এবিসি বাই এবি। তো এবি সমান আমি 24 আগে জানি, সেখান থেকে সি সমান পেলাম হচ্ছে 8। এবার বি সমান কি হবে বিসি বাই সি, বিসি কত, বিসি হচ্ছে 48 আগে উপরে আছে, আর সি মানে 8। তো বি সমান বেরিয়েছে 6। আবার এ সমান এবি বাই বি, বি সমান যেহেতু 6 তো এ সমান বেরোবে 4। তো সংখ্যা তিনটি হবে কি 4, 6 আর 8। এরপরে দেখো একটা সরল আছে, ভগ্নাংশের সরল আছে। তো এটা করতে গেলে দেখো সরলটা দেখতে কঠিন কিন্তু সরলটা সহজই আছে। এখানে রেখাবন্ধনী আছে, রেখাবন্ধনীর কাজ আগে করতে হবে। তারপরে দেখো 1-এর 2 আছে, এটা হচ্ছে 1-এর 6। তো 6 লসাগু হয়েছে 2 3-এ 6, 3 বিযুক্ত 1, 2-এর 6। এখানে 1-এর 2 আর 2-এর 6, 2 2 কাটলো, 1-এর 6 থাকলো। তো 2 বিযুক্ত 1-এর 6 হলো, 2 বিযুক্ত 1-এর 6 হলে 12 মাইনাস 1। তো 11-র 6 হচ্ছে, এবার 11-র 6টা এটা উল্টে যাবে, তো 6-এর 11 হবে 2 3-এ 6। তো উত্তর হবে 3-এর 11। এখানে 1 আছে, 1 থেকে 3-এর 11 বাদ দিতে হবে, 1 থেকে 3-এর 11 বাদ দিলে হবে 8-এর 11। বলে রাখি, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যখন আমি এর পরের ভিডিওগুলো বা পরের স্কুলের ভিডিওগুলো যখন দেব, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওর অঙ্কগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর তোমরা তোমাদের যদি আরও কোনোভাবে বা কোনটা ভালো হলে তোমাদের পক্ষে সুবিধে হবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এর পরের কোশ্চেন দেখো 4-এর দাগে 3-এরটা, কোনো পরিবারের মোট মাসিক খরচ 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা ব্যয় হয়। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ কত বাড়বে বা কমবে? দেখো এখন মোট খরচ কত হচ্ছে 4750 টাকা আর 5900 টাকা, মোট খরচ মাসিক খরচ হচ্ছে 10,650 টাকা। খাওয়ার খরচ 10% বাড়লে
খাওয়ার খরচ 10% বাড়লে কী হবে, 100 যুক্ত 10 হবে বাই 100 হবে। তো এটা করলে হচ্ছে 5225 টাকা। অন্যান্য খরচ 16% কমে গেলে, দেখো তোমরা একটা জিনিস দেখো, যখন বেড়ে যাবে 100 প্লাস 10 করে, 100 প্লাস যেটা বাড়বে সেটা যোগ করবে বাই 100 করবে। আবার যখন কমে যাবে, যখন সেটা কমে যাবে, যতটা পরিমাণ কমে যাবে 100 বিযুক্ত সেটা হবে বাই 100 হবে। এখানে 16% কমে গেছে, তো 100 মাইনাস 16 বাই 100 হয়েছে। এটা কাটাকুটি করে বেরিয়েছে 4950 টাকা। তো এখন মোট খরচ হয় 5225 যুক্ত 4950, মানে 10,181 টাকা। আগে খরচ হতো 10,650 টাকা। তো সেখান থেকে এটা বিয়োগ দিলে তাহলে এখন খরচ কমেছে, আগে বেশি হতো এখন খরচ কমেছে। কত কমেছে? 4,469 টাকা। এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 4, 15, 20, 25 দিয়ে বিভাজ্য। প্রথমে আমাদের আগে বের করতে হবে 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি। তাহলে সেটা বের করতে হলে আমাদের লসাগু বের করতে হবে। তো লসাগু বেরিয়েছে এটা। এখানে দেখো আবার কি বলেছে, সেটাকে পূর্ণবর্গ হতে হবে। তো পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, দেখো এখানে 3টে 2 আছে, তাহলে পূর্ণবর্গ করতে হলে আরও একটা 2 দরকার এবং একটা 3 আছে, আরও একটা 3 দরকার। অর্থাৎ এই যে লসাগুটা, এটাকে আর পূর্ণবর্গ করতে হলে তাহলে আরও একটা 2 এবং 3 দিয়ে গুণ করতে হবে। 2 আর 3 দিয়ে গুণ করলে হবে 3600, যেটা 5 অঙ্কের সংখ্যা নয়। এবার এর পরবর্তী সংখ্যা যেটা 8, 15, 20, 25 দিয়ে বিভাজ্য হবে এবং পূর্ণবর্গ হবে, সেটা করতে হলে আমাদের কি করতে হবে, পূর্ণবর্গ লোয়েস্ট সংখ্যা যেটা আছে সেখান থেকে গুণ করে চেক করতে হবে। তো পূর্ণবর্গ লোয়েস্ট সংখ্যা হচ্ছে 4 আছে, 1 আছে, 1 দিয়ে গুণ করলে যেটা থাকবে সেটা একই থাকবে, সেই জন্য 1-এর পরেরটা আমাকে গুণ করতে হবে, 1-এর পরেরটা হচ্ছে 4। তো এটা 5 অঙ্কের সংখ্যা বেরিয়েছে, ঠিক আছে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমি পেয়ে গেছি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা এইগুলো দিয়ে ভাগ যাবে এবং পূর্ণবর্গ হবে, সেটা হচ্ছে 14,400। আবার এটাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা চেয়েছে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেতে হলে আমাকে 4 দিয়ে গুণ করেছি, এর পরের পূর্ণবর্গ সংখ্যা 9। তো 9 দিয়ে আমাকে গুণ করে দেখতে হবে, 9 দিয়ে গুণ করে দেখেছি, কিন্তু এখনও পর্যন্ত আমাকে চেক করে যেতে হবে। যখন 6 অঙ্কের সংখ্যা চলে আসবে তখন তার আগের সংখ্যাটা আমাকে নিতে হবে। তো এখানে 16 দিয়ে গুণ করেছি, তারপরে দেখো 25 দিয়ে গুণ করেছি, মানে 3 3 9, 4 4 16, 5 5 25, 25 দিয়ে গুণ করলে হয়েছে 90,000। তো একক, দশক, শতক, দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, এটা 5 অঙ্ক হয়ে গেছে। এরপর যখন এর পরের সংখ্যা দিয়ে গুণ করছি, 36 দিয়ে গুণ করছি, তখন সেটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তো আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তাহলে বেরোলো 90,000। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 90,000 এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 14,400। এরপরে দেখো 5-এর দাগে এক ধরনের গহনায় সোনা ও রূপার অনুপাত 4:7। এই রকম গহনায় 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশাতে হবে। এই জাস্ট এই একই রকম অনুপাতের অঙ্ক তোমাদের কিন্তু প্রচুর আসছে। তোমরা এই অনুপাতের অঙ্ক করবে, কারণ অনুপাতের অঙ্ক খুব সোজা হয়। পারলে তোমরা লসাগু গসাগু অ্যাভয়েড করতে পারো, কিন্তু অনুপাতের অঙ্ক খুব সহজ হয়। তো এই অঙ্কটা দেখে নিই। দেখো সোনা ইস্টু রূপা সমান 4:7। এবার আমার রূপো দেওয়া আছে, রূপো দেওয়া আছে কত, 375 মিলিগ্রাম। তো সোনার জন্য আমাকে এক্স ধরে নিতে হবে। তো এখানে দেখো এটা তৃতীয় পদ, তো তৃতীয় পদ আমাকে বের করতে হলে কি করতে হবে, প্রান্তীয় পদগুলোকে গুণ করতে হবে, গুণ করে মধ্যপদ যেটা বাকি আছে সেটা দিয়ে ভাগ করতে হবে।
ভাগ করলে হচ্ছে 204। তো 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে 204 মিলিগ্রাম সোনা মেশাতে হবে। এরপরে দেখো 6 দাগে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে? তো এটা করতে হলে দেখো এই টোটাল সময়টাকে 4 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তো কীরকম ভাগ করতে হয় দেখি। দেখো 11 ঘন্টা 36 মিনিটকে 4 দিয়ে ভাগ করেছি, তাহলে 4 দুনে 8, বাকি থাকছে এখানে 3 ঘন্টা 36 মিনিট। তো 3 ঘন্টা 36 মিনিটকে 3 ঘন্টাকে মিনিটে পরিণত করলে 180 মিনিট যুক্ত 36 সমান 216 মিনিট হয়েছে। এবার এই 216 মিনিটকে 4 দিয়ে ভাগ করব, 4 5 20, 1 16, 16 4 4 16, তাহলে কত পেলাম আমরা? 2 ঘন্টা 54 মিনিট। এবার দেখো কয়েকটা জ্যামিতি আছে। তো 5 দাগে একটি সরলরেখা বহিস্থ বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব অঙ্কন করো। দেখো এখানে এ বি একটি সরলরেখা, তার বহিস্থ বিন্দু হচ্ছে পি। তো পি থেকে এ বির উপর লম্ব টানতে হবে। তো তার জন্য কি করতে হবে আমাকে? তো তার জন্য পি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে পি বিন্দুতে বসাতে হবে। বসিয়ে এখানে দেখো, এখানে আর এখানে একই মাপে চাপ কাটতে হবে। ঠিক আছে, একই মাপ নিয়ে এখানে আর এখানে মানে সি বিন্দু আর ডি বিন্দুতে চাপ কাটতে হবে, অর্থাৎ এ বি সরলরেখার উপর তোমাকে চাপ কাটতে হবে। পাবো কি? সি বিন্দু আর ডি বিন্দু পাবো। এবার সি বিন্দু আর ডি বিন্দুতে বসিয়ে এই সরলরেখার চেয়ে একটু ছোট করে এতটা ধরো নিয়ে বি বিন্দুতে আমি বসাবো না, সি আর ডি বিন্দু বসাবো। এ আর বি বিন্দু এখন ভুলে যাব। তো সি বিন্দুতে কাঁটা বসাবো, সি বিন্দুতে কাঁটা বসিয়ে ডির চেয়ে একটু কম নিয়ে তো এখানে কাটবো। আবার ডি বিন্দুতে কাঁটা বসিয়ে একই মাপ নিয়ে এখান থেকে এখানে যখন বসিয়েছিলাম যেই মাপটা নিয়েছি, আবার ডি বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে এখানে কাটবো। তো যে বিন্দুটা পাবো ধর আই পাবো। ঠিক আছে, আইটা পেলে এবার পি বিন্দু আর আইকে যোগ করলে এ বি সরলরেখার ওপর পিও লম্ব হবে। ঠিক আছে, এরপরে দেখো স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। দেখো 45 ডিগ্রি অঙ্কন করতে আমাদের কি করতে হবে? 45 ডিগ্রি অঙ্কন করতে আমাদের আগে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো এ বি সরলরেখাটা আনলাম, তার এ বিন্দুতে কাঁটা বসিয়ে দেখো ডি সি চাপ কাটলাম, এখানে ডি থেকে একদম সি পর্যন্ত চাপ কাটলাম। এবার সিতে কাঁটা বসিয়ে কি কাটলাম? ই এফ চাপ কাটলাম। আবার জি বিন্দুতে বসিয়ে কি কাটলাম? এইচ আর আই চাপ কাটলাম। ঠিক আছে, এবার কি করলাম? আবার জি বিন্দুতে বসিয়ে এখানে এম আর এন চাপ কাটলাম। তো এইচ আই আর এম এন যে বিন্দুতে ছেদ করেছে পি বিন্দু আর এ বিন্দু যোগ করলাম। তো এটা 90 ডিগ্রি পেলাম। এবার 90 ডিগ্রিকে আমাকে হাফ করতে হবে। তো কোন হাফ করার পদ্ধতি তোমরা জানো, তবু একবার বলে দিই আমি। সি বিন্দুতে কম্পাস বসিয়ে আমার ইএফ আগে চাপ কাটা আছে, একই মাপে কেটে যাব। তারপরে আবার দেখো এটা হচ্ছে কিউ বিন্দুতে বসিয়ে এই চাপটা কাটবো। তো এখানে যে বিন্দুটা ক্রস বিন্দু টি বিন্দু পেলাম, সেই টি বিন্দু আর এ বিন্দু যোগ করলে আমি 45 ডিগ্রি কোণটা পেয়ে যাব। ঠিক আছে, এরপরে বলেছে একটি ত্রিভুজ এঁকে 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করো এবং সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখাও। দেখো এখানে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করেছি। তারপরে কি বলেছি? এ বিকে সমদ্বিখণ্ডিত করেছি। তো সমদ্বিখণ্ড করার তোমরা নিয়ম জানো। দেখো এইখানে বিতে কাঁটা বসিয়ে আমি এখানে এই চাপটা কেটেছি,
আর এই চাপটা কেটেছি, আবার এতে বসিয়ে আমি এই চাপটা কেটেছি আর এই চাপটা কেটেছি। ঠিক আছে, এবার এই যে ক্রস পয়েন্ট আর এই ক্রস পয়েন্ট, এই দুটোকে যোগ করে দিয়েছি। যোগ করলে এ বি সমদ্বিখণ্ডিত হলো। একইভাবে বিসিকে এভাবে সমদ্বিখণ্ডিত করেছি এবং এসিকে সমদ্বিখণ্ডিত করেছি। তারা দেখা যাচ্ছে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, যেটা ও। ঠিক আছে, আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করে দেবে। আর আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে তোমরা আমি যখন নতুন ভিডিও পাঠাবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।